রাত তখন 11টা। চারিদিক অন্ধকার। ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে অনবরত। মাঝে মাঝে দূর থেকে ডেকে উঠছে শেয়ালের দল। গ্রামের শেষ প্রান্তের একটা জঙ্গলে ঘেরা রাস্তা দিয়ে হেঁটে আসছে 4 বন্ধু, অমল, সুব্রত, সুশান্ত আর তপন। তাদেরকে দেখেই বোঝা যাচ্ছে তারা রীতিমতো ভয় পেয়ে আছে। সুব্রত বলল, এই তোর আর কত আসতে হাঁটবি? পা চালা, অমাবস্যা কখন পড়ে গেছে। সুব্রত, আমার কিন্তু ভালো লাগছে না, বুকটা কেমন ধড়পড় করছে। ফিরে চল না। ধুর, তুই একটা আস্ত ভীতু। বিজ্ঞান নিয়ে পড়েছিস শহরে, আর গ্রামে এসে ভূতের ভয়ে প্যান্ট খারাপ করছিস। লজ্জা করে না? আরে না রে, ভয় ঠিক না, কিন্তু কিন্তু ওই পুকুরটা ছোটবেলা থেকে শুনে আসছি, ওদিকে যেতে নেই। দাদু বলেন ওটা অভিশপ্ত। অভিশপ্ত না ছাই, গ্রামবাসীরা অশিক্ষিত, তাই জলে শ্যাওলা জমলেও বলে ভূত। আমরা আজ দেখেই ছাড়বো ওই লাল জলের রহস্যটা কি। সুব্রত, টর্চটা ঠিক আছে তো? হ্যাঁ, নতুন ব্যাটারি ভরেছি। তবে একটা কথা, ওখানে গিয়ে বেশি চেঁচামেচি করবি না, কেউ দেখে ফেললে মুশকিল হয়ে যাবে। অবশেষে তারা এসে পৌঁছায় পদ্মপুকুর পাড়ে। পুকুরটা বিশাল, কচুরিপানায় ঢাকা, তবে মাঝখানটায় ফাঁকা। সেখানে জল দেখা যাচ্ছে। চারপাশের পরিবেশটা বেশ থমথমে। এখানটায় তো দেখছি নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে রে। কেমন একটা পচা গন্ধ, তাই না? না, গন্ধটা মনে হচ্ছে অন্য কিছুর, অনেকটা মরা পচা ইঁদুরের গন্ধের মতো না? চুপ কর চুপ কর, টর্চটা মারছি, তোরা দেখ। সুব্রত পুকুরের জলে টর্চের আলো ফেলে। জলের রংটা দেখে তার বুকটা কেঁপে ওঠে। জলটা কালো দেখাচ্ছে কেন? দিনের বেলা তো সবুজ থাকে। আরে আলো কম, তাই কালো লাগছে। দাঁড়া, আমি একটা ঢিল মারি। না সুশান্ত, ঢিল মারিস না, দোহাই তোর। সুশান্ত কথা না শুনে একটা ঢিল ছুঁড়ে মারে জলে। ঝপাস করে একটা শব্দ হলো। শব্দটা স্বাভাবিকের তুলনায় একটু বেশি জোরে শোনা গেল। কি করলি এটা? আচ্ছা, শব্দটা কেমন অদ্ভুত শোনালো না? হঠাৎ কি একটা দেখে অমল সুব্রতর হাত খামচে ধরে। সুব্রত, আলোটা ঠিক ঠিক মাঝখানে ফেল। ওটা কি? কোথায় কোথায়? ওই যে যেখানে ঢিলটা পড়লো। এরপর সুব্রত টর্চের আলোটা পুকুরের মাঝখানে ফেলতেই তারা 4 জনেই স্তব্ধ হয়ে গেল। জলটা লাল হয়ে যাচ্ছে কেন? সুশান্ত, তুই কি দেখতে পাচ্ছিস? এটা তো শ্যাওলা নয়। এটা মনে হচ্ছে নিচ থেকে কেউ লাল রং গুলে দিচ্ছে।
না না, রং তো এত গাঢ় হয় না। রক্ত! আরে আরে, এ তো পুরো রক্তের মতো লাল হয়ে যাচ্ছি। আমি বাড়ি যাব। ওরে মারে! এই চুপ 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 চুপ, কোনো একটা আওয়াজ হচ্ছে। এটা কিসের আওয়াজ? কেউ সাঁতার কাটছে? কেউ সাঁতার কাটছে না, মনে হচ্ছে কেউ জলের ওপর দিয়ে হেঁটে আসছে। টর্চটা কাঁপাচ্ছিস কেন? স্থির রাখ। হঠাৎ আলোর বৃত্তের মধ্যে দেখা যায় কেউ যেন জল থেকে ওপরে উঠেছে। টর্চটা স্থির হতেই তারা দেখে একটা অবয়ব সত্যি সত্যি জলের ওপরে হাঁটছে। ওটা মানুষ না, ওটা মানুষ না, জলের উপর দাঁড়িয়ে আছে। আরে এটা একটা মহিলা, চুলগুলো এলোমেলো। ও তো ওর হাতে ওটা কি রে? ওটা একটা মরা বাচ্চা। অসম্ভব, অসম্ভব! জলের ওপর তো কেউ দাঁড়াতে পারে না। এটা চোখের ভুল, এটা চোখের ভুল। চোখের ভুল? হ্যাঁ, ওই দেখ আমাদের দিকে এগিয়ে আসছে রে। পালা পালা! ছায়াটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। তার মুখ দেখা যাচ্ছে না, তার লম্বা চুল আর পরনে সাদা শাড়ি। হঠাৎ বাতাসের বেগে একটা আর্তনাদ ভেসে আসে। রক্ত, রক্ত চাই, রক্ত, রক্ত চাই। পালা পালা! সবাই দৌড় দে, ওইদিকে তাকাস না। সবাই দৌড়াতে শুরু করে, কিন্তু হঠাৎ অমল দৌড়াতে দৌড়াতে থমকে দাঁড়ায়। গোঙাতে গোঙাতে বলে, সে ডাকছে, সে আমায় ডাকছে। অমল! অমল! কি হলো? দাঁড়াস না, আয় আয়! অমল এক মুহূর্তের জন্য পুকুরের দিকে তাকায়, তারপর ধপ করে মাটিতে পড়ে যায়। জ্ঞান হারায় সে। ও কবিরাজ মশাই, আমার ছেলেটার কি হলো গো? নাড়ি তো প্রায় পাওয়া যাচ্ছে না, মনে হচ্ছে যেন জলে ডুবে যাওয়া শরীর। কিন্তু কিন্তু তোমরা তো বললে ও ডাঙায় ছিল। কাকা, ও ভালো হয়ে যাবে তো? আমরা তো ওকে সঙ্গে সঙ্গে নিয়ে এসেছিলাম। আমি ওষুধ দিচ্ছি, লক্ষণ কিন্তু ভালো নয়। একে সাধারণ জ্বর ভেবো না, এর গায়ে শ্মশানের বাতাস লেগেছে। কবিরাজ মশাই, আপনি এসব বিশ্বাস করেন? বিশ্বাস অবিশ্বাসের কথা নয় খোকা, গ্রামটা অনেক পুরানো, অনেক দীর্ঘশ্বাস জমে আছে এখানে। এই সময় লাঠি টকটক করতে করতে হারাধন দাদু এসে হাজির হয়। এই, তোরা কোথায় গিয়েছিলি কাল রাতে? হ্যাঁ, সত্যি কথা বলবি? না দাদু, আমরা শুধু একটু ঘুরতে। মিথ্যে বলবি না। আমি শুনেছি তোরা ওই জঙ্গলের রাস্তায় গিয়েছিলি, তাই তো? আচ্ছা, তোরা কি পদ্ম পুকুরে গিয়েছিলি? সর্বনাশ, সর্বনাশ! তোরা ওই পুকুরে গিয়েছিলি? ওই পুকুরে যে যায় সে আর ফিরে আসে না। ফিরে এলেও জ্যান্ত লাশ হয়ে পড়ে থাকে। কেন দাদু, কি আছে ওই পুকুরে? তবে তবে কাল রাতে আমরা যা দেখেছি। চুপ!
চুপ চুপ, ওসব কথা মুখে আনতে নেই, ওটা অভিশপ্ত। হঠাৎ অমল খাটিয়ায় নড়ে ওঠে। তার চোখ বন্ধ, কিন্তু মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে। জল, আমার জল চাই। ওরা পাথর বেঁধেছে, আমার খুব ভারী লাগছে। ওরে বাবা, এ কার গলার স্বর? এ তো আমার অমলের গলা নয়। ওরে বাবা, এই যে সেই পাথর বাঁধার কথা। দাদু, তুমি কিছু একটা করো দাদু। তুমি তো নিশ্চয়ই জানো এই পাথর বাঁধার ব্যাপারে। কে পাথর বেঁধেছিল? এই, আমাকে কিছু জিজ্ঞেস করিস না, আমি কিছু জানি না। শুধু জানি এর বড় বিপদ। পুজো কর, মানত কর। পূজা? কিসের পূজা? পাপের পূজা হয় না। রক্ত চাই, বংশের রক্ত চাই। আতঙ্কে শিউরে ওঠে সবাই। দুপুরে গ্রামের নির্জন শিব মন্দিরে সুশান্ত তপন বসে আছে। আমার আর বিজ্ঞান টিজ্ঞান মাথায় ঢুকছে না রে সুব্রত, ঢুকছে না। অমল যেভাবে কথাগুলো বলল, ওটা কোনো অসুখ হতে পারে না। আমি তো তোদের আগেই বলেছিলাম ফিরে চল। এখন দেখলি তো অমলের যদি কিছু হয়ে যায়। অমলের কিছু হবে না, অমলের কিচ্ছু আমরা হতে দেব না। কিন্তু দাদু কিছু একটা লুকাচ্ছে, লক্ষ্য করিসনি? দাদু যখন পাথর বাঁধার কথাটা শুনলো, মুখটা কেমন সাদা হয়ে গিয়েছিল, দেখলি না? হ্যাঁ, মনে হলো দাদু জানে ওই পুকুরে কি ঘটেছিল, কিন্তু বলবে না। গ্রামের কেউ বলবে না, সবাই ভয় পায়। আমাদের সত্যটা জানতেই হবে। কিন্তু কে বলবে? সবাই তো পুকুরের নাম নিলেই কানে আঙুল দেয়। একজন আছে, ওই পাগল শঙ্কর। ওই যে শ্মশানে থাকে, ও তো পাগল। ওর কথা কে বিশ্বাস করবি? পাগলেরাই মাঝে মাঝে সত্যি বলে, কারণ তাদের হারানোর ভয় আর কিছু নেই। আমি শুনেছি শঙ্কর মাঝে মাঝে একা একা কথা বলে আর পুরানো দিনের গান গায়। ও আমাদের দাদুর আমলের লোক, ও নিশ্চয়ই কিছু জানে। শ্মশানে যাব? দিনের বেলাতেও তো ওইদিকে খুব একটা লোক যায় না। অমলকে বাঁচাতে হলে আমাদের নরকে গিয়েও কথা বলতে হবে। চল, আজই যাব, বিকালের আলো থাকতে থাকতে। তারা শ্মশানে পৌঁছায়। চারিদিকে পোড়া কাঠ আর ছাই। একপাশে একটা গাছের নিচে শঙ্কর পাগলকে দেখা গেল। সে একটা ভাঙা মাটির কলসি নিয়ে কি যেন করছে আর বিড়বিড় করছে। লাল টুকটুকে শাড়ি, লাল টুকটুকে জল, খোকন সোনা ঘুমালো, পাড়ায় এলো তল। তারা এগিয়ে যায় শঙ্করের কাছে। শঙ্কর কাকু, শঙ্কর কাকু। কে কে রে? জমদূত? না 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 না, তোরা তো কচি খোকা। যা পালা পালা, এখানে মরার গন্ধ, পালা। কাকু, আমরা একটা কথা জানতে এসেছি। কথা? কথার কি দাম আছে? সব ধুলো হয়ে যায়। ওই যে চিতা, ওই চিতায় সব ধুলো। কাকু, পদ্মপুকুরের ব্যাপারে তুমি কিছু জানো?
তৎক্ষণাৎ শঙ্কর চুপ করে যায়। তার চোখ দুটো বড় বড় হয়ে গেছে। সে এদিক ওদিক তাকায়, যেন কেউ আড়ি পেতে সব শুনছে। নাম নিস না, নাম নিস না, নাম নিলেই সে চলে আসবে, জলের তলা থেকে আসবে, নাম নিস না। কি আসবি? ওই মেয়েটা? মেয়ে নয় রে, মেয়ে নয়, মা, মা জননী। কিন্তু এখন সে রাক্ষসী, পেটে খিদে, মনে আগুন। কেন? তার কি হয়েছিল? বিচার, বিচার চেয়েছিল সে। পঞ্চায়েত বসলো, বড় হুজুর বলল, পাপী, ডাইনি, পেটে পাপের ফসল। কি ওই বড় হুজুর? আর ওই মেয়েটার নাম কি ছিল? নাম, নাম সবিতা। সূর্যের মতো তেজ ছিল তার, কিন্তু ওরা সব নিভিয়ে দিল, পায়ে পাথর বাঁধলো, তারপর বলল, যা, জল তোকে শুদ্ধ করবে, তারপর ডুবিয়ে দিল। তাকে কি ডুবিয়ে মারা হয়েছিল? না, সে তো ভাসতে চেয়েছিল, সে ভেসে উঠছিল, কিন্তু ওরা লাঠি মেরে আবার ডুবিয়ে দেয়। টুপ করে ডুবে গেল, আর উঠল না। শুধু বুদবুদ ভেসে উঠল, আর একটা অভিশাপ, আমার বংশ নিয়ে তোদেরও থাকবে না। হঠাৎ চারপাশের বাতাসটা ভারী হয়ে ওঠে। সামনের বাঁশ ঝাড়টা হঠাৎ নড়ে ওঠে, কিন্তু কোথাও কোনো বাতাসের চিহ্ন মাত্র নেই। সুব্রত, দেখ, বাজারের পেছনে কেউ দাঁড়িয়ে আছে। সুব্রত তাকায়, সে দেখে সাদা আঁচলের মতো কিছু একটা হাওয়ায় উড়ছে। হঠাৎ একটা পোড়া কাঠ ছিটকে আসে ওদের সামনে। পালা, পালা, তোরা পালা, সে শুনে নিয়েছে, সে আসছে, মরে না, তারা ফিরে আসে, তারা ফিরে আসে, তোরা পালা, তোরা পালা, পালা। তারপর তিনজনেই ভয়ে সেখান থেকে দৌড় দেয়। পরদিন সকালে গ্রামের চায়ের দোকানে কিছুজন বসে কথা বলছে। সুব্রতরা একটু দূরে দাঁড়িয়ে আছে। শুনলে তো, কাল রাতে আবার হরিপদ নাতিদা মারা গেছে। আহারে, ছেলেটা তো সাঁতার জানতো, পুকুর পাড়ে নাকি তার লাশ পাওয়া গেছে। হ্যাঁ, সেই একই লক্ষণ, শরীর নীল, পেটে জল। শুনলি? শুধু অমল না, গত 6 মাসে আরো বাচ্চা মারা গেছে। তার মানে শঙ্কর ঠিক বলেছে, ওটা অভিশাপ, বংশ নির্বংশ করার অভিশাপ। হারাধন দাদু তখন বারান্দায় বসে তামাক খাচ্ছিল। সুব্রত তার কাছে পৌঁছায়। দাদু, আমি সব জেনে গেছি দাদু। কি জেনেছিস? সবিতা, সবিতা নামে সেই মেয়েটি, শঙ্কর আমাকে সব বলেছে। তার হাত থেকে হুঁকোটা ধপ করে মাটিতে পড়ে যায়। শঙ্কর, ওই পাগলটা, ও আবার কি বললো? বলল তোমরা, মানে গ্রামের পঞ্চায়েতরা মিলে তাকে খুন করেছো, তাকে পাপী সাজিয়ে ডুবিয়ে মেরেছো। দাদু, তুমিও কি সত্যি সত্যি সেখানে ছিলে? সে তুই বুঝবি না,
অনেক দিন আগের কথা। তখন সমাজটা ছিল অন্যরকম। ওই মেয়েটা ও বিধবা ছিল, কিন্তু তার গর্ভে সন্তান এলো। তারপর গ্রামের সম্মান যাচ্ছিল। সম্মানের জন্য খুন? আর সেই বাচ্চাটা, সে তো নির্দোষ ছিল। আমরা আমরা ভেবেছিলাম ওটা ওর পাপের ফল। আমরা আমরা শুধু ওই সমাজকে বাঁচিয়েছিলাম। সমাজ বাঁচেনি দাদু, পাপ জমে আছে, আর সেই পাপ এখন আমাদের খেতে আসছে। অমল আজ মৃত্যুর মুখে, কাল হয়তো আমি বা তপন। সবিতা মাসি তার প্রতিশোধ নিচ্ছে দাদু, প্রতিশোধ নিচ্ছে। আমি জানি রে, আমি জানি। প্রতি অমাবস্যায় ও আমার স্বপ্নে আসে, বলে, আরাধন, আমি তোর নাতিকে নেব, আমি তোর নাতিকে নেব। সেটাই হলো, সেটাই হলো। কিন্তু দাদু, একটা বিধবা মেয়ে গর্ভবতী হলো কি করে? বাবাই বা কে ছিল? সে কি নিজের ইচ্ছায়? সে অনেক বড় কথা, সেসব জেনে আর কি করবি? মরা মানুষ কি আর ফিরে আসে? ফিরবে না, কিন্তু শান্ত তো হবে। আমাকে জানতে হবে আসল দোষী কে। সবিতা মাসি একা পাপ করেনি, যদি পাপ হয়েও থাকে তার সঙ্গী কে ছিল? বলো দাদু, নইলে অমলকে বাঁচাতে পারবো না। কেউ জানে না। সবিতা মরার আগেও নাম বলেনি, শুধু বলেছিল, বড় ঘরে আমার সর্বনাশ হয়েছে। আমরা ভাবলাম সে মিথ্যা বলছে। রাত তখন অনেক, বাইরে ঝোড়ো বাতাস বইছে। অমলকে বেঁধে রাখা হয়েছে খাটিয়ার সাথে। সে ছটপট করছে। ছাড় ছাড়, মা রাখছে আমায়, ছাড়। সুব্রত, সুব্রত, ওর শক্তি বেড়ে গেছে। আমরা দুজনে আর ধরে রাখতে পারছি না। ওরে বাপরে, জানলার উপরে ওটা কি? জানালার বাইরে একটা ফ্যাকাশে মুখ ভেসে ওঠে। তার দুটো চোখ গর্তের মতো কালো। সে তাকিয়ে আছে অমলের দিকে। জানলা বন্ধ কর তাড়াতাড়ি। তপন জানালা বন্ধ করতে যায়, কিন্তু অনেক চেষ্টা করার পরও সে পারে না। কেউ যেন জানালা বাইরে থেকে ঠেলে ধরে আছে। আমার জিনিস আমাকে দিয়ে দে। চোর, তোরা সব চোর। আমরা চোর নই, আমরা কিচ্ছু করিনি। চলে যাও, চলে যাও তুমি। রক্ত দিয়ে রক্ত শোধ হয়। 50 বছর অপেক্ষা করেছি, আজ সব শোধ হবে। হঠাৎ জানালা দিয়ে এক দমকা বাতাস ঘরে ঢোকে। হ্যারিকেনটা দপ করে নিভে যায়। অন্ধকারে শোনা যায় অমলের আর্তনাদ। বাঁচা সুব্রত, বাঁচা, ও আমায় টেনে নিয়ে যাচ্ছে। সুশান্ত, টর্চ জ্বালা, অমলকে ধর। আলো জ্বললে দেখা যায় অমল খাটিয়াতে নেই। দরজাটাও হাট করে খোলা। অমল নেই, ও পালিয়ে গেছে।
হ্যাঁ হ্যাঁ পুকুর, হ্যাঁ ও নিশ্চয়ই ওই পুকুরের দিকে গেছে, দৌড়ে চল। সবাই সেই দিকেই যেতে থাকে। সুব্রতরা এদিক ওদিক দেখতে দেখতে আর অমলকে ডাকতে ডাকতে চলেছে। আরাধন দাদু ও লাঠি ঢুকে ঢুকে কোনো রকমে তাদের পেছনে আসছে। এমন সময় হঠাৎ শুরু হলো বৃষ্টি। মুষলধারে বৃষ্টি হচ্ছে। দাদু তুমি কেন আসছো? তুমি পারবে না দাদু। আমি তো মূল অপরাধী রে, আমি তো মূল অপরাধী। আমাকে যেতেই হবে, আমাকে যেতেই হবে। সুব্রত, আজ তোকে একটা সত্যি কথা বলি, মরার আগে এই বুকটা একটু হালকা হোক। এখন না, এখন না দাদু, পরে পরে। না 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 না, এখনই শোন, এখনই শোন। সেই বড় ঘর আর কিছু না, আমাদের জমিদার বাড়ি। আর কাজটা করেছিল রঘুনাথ সিং। কি? রঘুনাথ সিং, যার নামে স্কুলে মূর্তি আছে? হ্যাঁ, ওই নরপিশাচটা সুবিতাকে জোর করে ভোগ করেছিল। তারপর সবিতা যখন তার কাছে বিচার চাইতে গেল, রঘুনাথ সিং তাকে দৌড় দৌড় করে তাড়িয়ে দিল আর আমাদের হুকুম দিল মেয়েটাকে শেষ করে দেওয়ার জন্য। তাহলে তিনি গোটা গ্রাম জ্বালিয়ে দেবে। আমরা ভয়ে ভয়ে আর টাকার জন্য এইসব। তোমরা একটা ধর্ষিতা মেয়েকে খুন করলে, আর সেই ধর্ষককে বাঁচাতে? আমরা 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 পাপী সুব্রত, আমরা পাপী, আমরা পাপী, আমরা নরকের কীট। তাই তো আমাদের বংশের বাতি নিভতে চলেছে, নিভতে চলেছে। রঘুনাথ সিং এর বংশধররা এখনো তো গ্রামেই আছি, ওই ওই জমিদার বাড়িতে। হ্যাঁ, কিন্তু তাদের কেউ মরে না রে, মরে তো আমাদের মতো সাধারণ লোক। কারণ আমরাই তো সবিতাকে নিজের হাতে মেরেছিলাম। আর না, আজ এই অন্যায় শেষ হবে। অমল পুকুরের জলে প্রায় কোমর পর্যন্ত নেমে গেছে। সে যেন সম্মোহিত হয়ে এগিয়ে চলেছে মাঝ পুকুরের দিকে। অমল, ফিরে আয়, যাস না, তুই যাস না। সুব্রত জলে ঝাঁপ দেয়। সাঁতরে গিয়ে অমলকে জাপটে ধরে, কিন্তু অমলের গায়ে তখন অসুরের শক্তি। হঠাৎ পুকুরের মাঝখানে জলস্তম্ভের মতো উঠে দাঁড়ায় সেই নারী মূর্তি। এই সবিতা, তার রূপ এখন ভয়ঙ্কর। তার চুলগুলো এলোমেলো, জলে ভেজা। তার চোখ দুটো থেকে যেন আলো ঠিকরে বের হচ্ছে। তার কোলে রয়েছে সেই মৃত শিশু। সে বজ্রকণ্ঠে বলে ওঠে, সরে যা, আমার পাওনা আমাকে নিতে দে, সরে যা।
তুমি নিতে পারো না, তুমি নিতে পারো না। অমল নির্দোষ, তুমি নিতে পারো না। নির্দোষ? ওই তো পড়ে আছে, ওকে জিজ্ঞেস কর। আমার পেটের বাচ্চারা কি দোষ করেছিল? ও কেন পৃথিবীর আলো দেখলো না? আমাকে মার মা, আমাকে মার। ওদের ছেড়ে দে, ওদের ছেড়ে দে। আমি তো তোর অপরাধী। ওদেরকে ছেড়ে দে মা, ওদেরকে ছেড়ে দে। তোকে মারলে তো শান্তি পাবি। তুই বেঁচে থাক, তুই বেঁচে থাক। তোর চোখের সামনে তোর বংশ শেষ হবে, যেমন রঘুনাথ আমাকে শেষ করেছিল। ঠিক বলেছ, রঘুনাথ, আসল দোষী তো রঘুনাথ। কিন্তু তুমি প্রতিশোধ নিচ্ছ কাদের উপর? আমাদের উপর। আমরা তো তখন জন্মাইনি। তোদের বংশে সেই বিশ্বাসঘাতকদের রক্ত বইছে। কিন্তু তোমার রক্ত, তোমার যে সন্তান কোলে, তাহলে তোমার সন্তানের রক্ত তো একই রক্ত, তাকেও কি তুমি খুন করবে? এটা শুনে সবিতার আত্মা একটু থমকে যায়। তুমি তো মা, তুমি তো জানো সন্তান হারানোর কষ্ট। অমলের মা এখন বাড়িতে তোমার মতো কাঁদছে। তুমি কি চাও আর একজন সবিতা তৈরি হোক এই গ্রামে? কিন্তু আমার বিচার, আমার সম্মান, সবাই জানে আমি চরিত্রহীন, আমি পাপী। মিথ্যে, সব মিথ্যে। আমি জানি তুমি সতী ছিলে। রঘুনাথ সিং তোমাকে ধর্ষণ করেছিল, আর সেটা দাদু স্বীকার করেছে। আমি কথা দিচ্ছি মাসি, কাল সকাল হওয়ার আগে এই প্রতিটা গ্রামের মানুষ জানবে তুমি দেবী ছিলে, আর ওই রঘুনাথ সিং ছিল পিশাচ। কেউ তোমাকে আর ঘৃণা করবে না। সত্যি সত্যি বলছিস? আমার দাগ মুছে দিবি? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি, সত্যি। আমাদের কথা না ভেবে অন্তত অমলের মায়ের কথা ভেবে ছেড়ে দাও অমলকে। সবিতা তার কোলের বাচ্চাটার দিকে তাকায়। বাচ্চাটার কালো শরীরটা ধীরে ধীরে ফর্সা হয়ে যাচ্ছে। সবিতার রাক্ষসী চেহারাটা মিলিয়ে গিয়ে একটা সুন্দরী নারীর রূপ দেখা যায়। যা, নিয়ে যা। আমার আর রক্তের তেষ্টা নেই, আমার শুধু একটু সম্মান চাই। সবিতা জলের মধ্যে মিলিয়ে যায়। জল শান্ত হয়ে আসে, আর তার সাথেই অমল সুব্রতর কাঁধের ওপর ঢলে পড়ে। দাদু ধরো, অমল বেঁচে আছে, দাদু ধরো। পরদিন সকালে গ্রামের সবাই জড়ো হয় জমিদার বাড়িতে। সুব্রত বলে, আপনারা সবাই শুনুন, এত বছর ধরে আপনারা যাকে ডাইনি ভেবে এসেছেন, সে ডাইনি ছিল না। সে ছিল এই গ্রামেরই মেয়ে, আপনাদের বোন। এই জমিদার বাড়ির কর্তা রঘুনাথ সিং তাকে শেষ করেছিল, আর আমাদের পূর্বপুরুষরা ভয়ে চুপ ছিল। এই পাপের প্রায়শ্চিত্ত আমাদেরই করতে হবে। তাহলে আমাদের কি করা উচিত? রঘুনাথ সিং, যার নামে স্কুলে মূর্তি আছে, সেটা আজই আমাদের ভেঙে ফেলতে হবে। সন্ধ্যার সময় তারা পুকুর পাড়ে যায়। সুব্রত, অমল, সুশান্ত আর তপন পাড়ে দাঁড়িয়ে আছে। অমল এখন একেবারেই সুস্থ,
জানিস সুব্রত, কাল রাতে যখন আমি জলের নিচে ছিলাম, আমার মনে হচ্ছিল কেউ একজন আমাকে খুব আলতো করে ধরে রেখেছে, যেন মায়ের কোল। এখন পুকুরটা দেখে আর ভয় করছে না, তাই না? জলটা দেখ কেমন কাঁচের মতো পরিষ্কার। পদ্ম ফুলগুলো আবার ফুটতে শুরু করেছে। আত্মা শান্তি পেয়েছে রে। সত্যের চেয়ে বড় শক্তি আর কিচ্ছু নেই। চার বন্ধু মিলে পুকুরের দিকে তাকিয়ে থাকে। পুকুরের মাঝখানে একটা বড় পদ্ম ফুল ফুটে আছে। সেটা বাতাসে হালকা দুলছে, যেন কেউ হাত নেড়ে বিদায় জানাচ্ছে। চল বাড়ি যাই। আরো ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি কেমন লাগলো। কমেন্ট করে পাশে থাকুন। বাংলা কার্টুন হাব।